হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন এবং আপনার পরিবারের প্রত্যেকে ভালো আছে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি সিরিজ অফ ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেখানে আমরা ইকোনমি অ্যানালিসিস, রেশিও অ্যানালিসিস, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, ব্যালেন্স শিট অ্যানালিসিস, এরকম অনেক ফান্ডামেন্টাল বিষয়ের ওপর আমরা আলোচনা করে থাকি, সো দ্যাট যে কি আপনি উইথ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কোনো ভালো স্টককে পিক করে একটা ভালো পোর্টফোলিও আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার ফিউচারের জন্য। তো চলুন, আজকের আমাদের যা টপিক আছে সেটা বিনা কিছু দেরি করে শুরু করা যাক। স্টে টিউন। ফ্রেন্ডস, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো হচ্ছে ইকোনমি অ্যানালিসিস, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস অ্যান্ড কোম্পানি অ্যানালিসিস। তো আমরা এটাকে বেসিক্যালি দুটো টাইপে করে থাকি, মানে দুটো ভাগে ভাগ করে দিই। প্রথমে হচ্ছে যে টাইপটা, সেই টাইপটাকে আমরা বলি টপ ডাউন অ্যাপ্রোচ বা টপ টু ডাউন অ্যাপ্রোচ। মানে কি, এই অ্যাপ্রোচে প্রথমে ইকোনমিকে অ্যানালিসিস করা হয়, মানে ইন্ডিয়ার ইকোনমি কি, জিডিপি কত, ব্লা 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 যা কিছু আছে সেগুলো সমস্ত কিছু প্রথমে অ্যানালিসিস করা হয়। তারপরে চলে যাওয়া হয় হচ্ছে ইন্ডাস্ট্রিকে নিয়ে অ্যানালিসিস করা হয়, মানে যে ইন্ডাস্ট্রিকে আমি অ্যানালিসিস করতে চাইছি। তারপরে আসা হয় যে কোন কোম্পানিকে আমি অ্যানালিসিস করতে চাইছি সেইটাকে আমরা অ্যানালিসিস করি। তো যদি এই ওপর থেকে নিচ অবধি যদি আমরা আসি, মানে ফার্স্টে ইকোনমি অ্যানালিসিস, তারপর ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, তারপর কোম্পানি অ্যানালিসিস, তাহলে এই অ্যাপ্রোচটাকে আমরা বলবো টপ টু ডাউন অ্যাপ্রোচ। আর যদি আমরা এটা ঠিক উল্টো করছি, মানে প্রথমে আমরা কোম্পানি অ্যানালিসিস করছি, তারপর ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, তারপর ইকোনমিক অ্যানালিসিস, তাহলে এই অ্যাপ্রোচটাকে আমরা বলবো বটম আপ অ্যাপ্রোচ। এই দুটো অ্যাপ্রোচের মাধ্যমে আমরা জেনারেলি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে থাকি। সো ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমি অ্যানালিসিস। আমি বুঝতে পারছি ইকোনমি কথাটা অনেকটা একটু বোরিং সাবজেক্টের মধ্যে পড়ে যায়। আমিও যখন কলেজে ছিলাম অনেক বোরিং ফিল করতাম ইকোনমি সাবজেক্টটা পড়বার সময়, কিন্তু যখন স্টক মার্কেটে এলাম এবং যখন আমি একটা ট্রেডার হলাম, তখন আমি দেখলাম যে ইকোনমি অ্যানালিসিস করাটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এবং উইথ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যখন আমি এটাকে বুঝতে শুরু করলাম, যখন আমি মানে আমার যা থিওরিটিক্যাল জ্ঞান ছিল সেইটাকে যখন আমি প্র্যাকটিক্যালে যখন কনভার্ট করলাম, তখন আমি দেখলাম যে জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং অনেক হেল্প করে আপনাকে কিন্তু একটা সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য। সো ইকোনমি অ্যানালিসিস আমরা জেনারেলি যে জিনিসগুলো দরকার একটা ইকোনমিকে অ্যানালিসিস করবার জন্য, আমরা সেইগুলো নিয়েই একদম আলোচনা করব। ইন ডিপ আমরা ঢুকবো না, আমরা যেগুলো মেন আমাদের ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হবে সেগুলোই আমরা আলোচনা করব। তো প্রথমে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জিডিপি মানে আমরা সবাই জানি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো কি হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট? এটার মানে হচ্ছে যে ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড উইদিন এ কান্ট্রি ইন ইচ ইয়ার। এর মানে কি? এর মানে দেখুন, এর মানে প্রথম থেকে আপনি দেখলে বুঝতে পারবেন ভ্যালু মানে কি? দাম, মানে একত্রে করা হলো সমস্ত দাম কোন জিনিসগুলোর, প্রত্যেকটা গুডস অ্যান্ড সার্ভিস যেগুলো একটা দেশের মধ্যে তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, মানে আপনি যে জায়গাতে কাজ করছেন, আপনি যে সার্ভিস দিচ্ছেন সেটাও ক্যালকুলেট হবে, প্লাস সেই সার্ভিসটা দেওয়ার পরে যেটা একটা ফিনিশ গুডস তৈরি হবে সেটা ক্যালকুলেট হবে। তো ইন্ডিয়াতে যত সার্ভিস অ্যান্ড গুডস আছে সেগুলোকে একত্রিত করে তাদের যখন ভ্যালুতে কনভার্ট করা হয়, তো সেই ভ্যালুটা কিন্তু হতে হবে হচ্ছে, মানে আমরা কিন্তু ইম্পোর্ট এখানে কিন্তু ইনক্লুড করব না। মানেটা কি? মানে হচ্ছে সাপোজ দেখুন যে আমরা এখানে কিছু বানালাম, মানে ইন্ডিয়াতে কিছু বানালাম, কিন্তু আমরা এক্সপোর্ট করলাম বাইরে। আপনারা জানেন কিছুদিন আগে ইন্ডিয়ান রেলওয়ে মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট থেকে আমরা রেলের কোচ বানিয়ে আমরা সাউথ আফ্রিকাতে এক্সপোর্ট করেছি, তো সেটা কিন্তু ক্যালকুলেট হবে আমাদের জিডিপিতে। কিন্তু যদি কোনো জিনিস আমরা ইম্পোর্ট করি, মানে বাইরের দেশে তৈরি হচ্ছে, আমরা এই দেশে এনে যদি আমরা বিক্রি করি, যেমন সাপোজ ধরে নিন স্কটল্যান্ডে কোনো ওয়াইন আছে, সেই ওয়াইনটাকে আমরা ইম্পোর্ট করলাম বাইরে থেকে, তো সেটা কিন্তু আমাদের জিডিপিতে ক্যালকুলেট হবে না। আর এই পুরো ব্যাপারটা কিন্তু একটা পার্টিকুলার বছরের মধ্যেই হতে হবে। দেখুন, এবার জিডিপি নিয়ে যদি আমি আপনাকে এখন বোঝাতে যাই, তাহলে এই ক্লাসটা আর ইকোনমি অ্যানালিসিস হবে না, এটা তাহলে চলে যাবে পুরো ইকোনমিক্সের ক্লাসে চলে যাবে। তো আমি ওইখানে ঢুকছি না, কারণ কিভাবে আপনি রিয়েল জিডিপি আছে, জিডিপির অনেক প্রকার আছে, ঠিক আছে, তো জিএনপি থেকে আমরা বার করব, তো এগুলো দিয়ে আমরা ঢুকছি না। আমরা জেনারেলি জেনে রাখুন যে জিডিপির অ্যানালিসিস কী করে করব। জিডিপি যদি হায়ার হয় তাহলে গুড, মানে ইকোনমির একটা পজিটিভ সাইন। যদি এটা লোয়ার হয় তাহলে নট সো গুড। তো এইভাবে আমরা জিডিপি অ্যানালিসিস করব। সেকেন্ড যে কম্পোনেন্টটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ইনফ্লেশন। দেখুন, ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে জেনারেল রাইজ ইন প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি ওভার পিরিয়ড অফ টাইম, মানে একটা সময় অন্তর অন্তর
মানে ক্রমাগত দাম বৃদ্ধি। দেখুন একবার দাম বেড়ে গেল সেটা কিন্তু তাকে আমরা ইনফ্লেশন বলবো না, আস্তে আস্তে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যেরকম আপনি ধরে নিন পেট্রোলের প্রাইস ধরে নিন 1991 যেরকম ছিল আজকের ডেটে সেটা নেই, ক্রমাগত আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। সো দ্যাটস নোন অ্যাজ ইনফ্লেশন। এবারে ইনফ্লেশনকে আমরা মেজার দুটোভাবে করতে পারি, একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে সিপিআই, আর একটা হচ্ছে আমাদের ডব্লিউপিআই বা হোলসেল প্রাইস ইন্ডেক্স। এবারে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে হচ্ছে যে মানে রিটেলের যে সমস্ত কনজিউমার হয়, মানে আমরা তো রিটেল কনজিউমার, মানে আমরা জিনিসপত্র ফিনিশ গুডস আমরা কিনে আমরা ইউটিলাইজ করি, সেটা গুডস হোক বা সার্ভিস হোক। মানে আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি চাল কিনে আনলাম, ডাল কিনে আনলাম, তো এই যে চাল বা ডালের যে দামটা যেটা বাড়ছে, এইটার যে ইন্ডেক্স দিয়ে মানে ইন্ডেক্সের মাধ্যমে যেটা ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা আমাদের কাজে লাগে। আর একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। এখানে কি দেখানো হয়? এখানে দেখানো হয় যে একটা প্রোডাক্ট, এখানে কিন্তু কোনো সার্ভিস আসে না, এখানে একটা প্রোডাক্ট হোলসেল রেটে তার দামটা কীরকমভাবে বৃদ্ধি পাচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে পেট্রোলের দাম যদি বেড়ে যাচ্ছে, তার মানে কোনো প্রোডাক্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ট্রান্সপোর্ট করতে কিন্তু তার ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাচ্ছে, তো সেটাও কিন্তু ইনক্লুড হয়ে যাবে হচ্ছে এর আন্ডারের মধ্যে। সো জেনারেলি এই দুটো ইন্ডেক্স থাকে যার মাধ্যমে আমরা ইনফ্লেশন দেখে থাকি আর এই ইনফ্লেশনে মানে ডেটা পেয়ে থাকি। আর এই সিপিআই আর ডব্লিউপিআই এটা আমরা কিভাবে অ্যানালিস করব? অ্যানালিসিসের জন্য যদি খুব বেশি হয়, মানে অনেক বেশি ইনফ্লেশন বেড়ে গেছে, সেটা কিন্তু খারাপ, তাহলে কিন্তু মার্কেটের পক্ষে, মানে আমাদের স্টক মার্কেটের পক্ষে কিন্তু এটা ঠিক নিউজ নয়। আর যদি ডিফ্লেশন হয়, মানে যদি ধরে নিন দাম কমছে, সেটাও কিন্তু ভালো নয়। তো তাহলে আমরা কোনটা দেখব? আমরা দেখব যে স্টেডি, মানে মোটামুটি একটু অল্প হয়তো বাড়া উচিত, একদম কমা উচিত না, অল্প অল্প বাড়ছে একদম, মানে যতটা এক্সপেকটেশনের থেকে বেশি যদি বেড়ে যায় তাহলে সেটা মানে ব্যাড ইম্প্যাক্ট ফেলে। আর এক্সপেকটেশনের মতো বা একটু স্টেডি দেখলে তাহলে ইনফ্লেশন ঠিক আছে, তাহলে আমরা আমাদের মার্কেটের জন্য সেটা ঠিকঠাক। তো চলুন, যেটা থার্ড যেটা কম্পোনেন্ট আছে যেটা নিয়ে আমাদেরকে দেখা উচিত, সেটা হচ্ছে ফরেক্স রিজার্ভ। এবার এটা কি হয়? দেখুন, রিজার্ভ কথাটার অর্থ হচ্ছে জমা, মানে জমানো। মানে আপনি আর আমিও যেরকম রিজার্ভ করি, আমরা এফডি করি, বিভিন্ন টাকা রাখি, সেভিংস ব্যাংকে টাকা রাখি, বা কোনো জায়গাতে ঘরের মধ্যে কোনো জায়গাতে টাকা রাখি, তো সেইগুলো হচ্ছে রিজার্ভ, মানে রিজার্ভ করে রাখা। মানে সোজা কথা, আমার কাছে যদি টাকা না থাকে তার মানে আমি দেউলিয়া হয়ে যাব, তাই না? মানে আমার কাছে যদি কিচ্ছু না থাকে, তো সেই রকমই দেশও কী করে, তার টাকার কিছু অংশ, মানে দেশের যত আর্নিং হয় তার কিছু অংশ একটা রিজার্ভ হিসাবে রেখে থাকে। তো ফরেক্স রিজার্ভের কিন্তু পুরো টোটাল মানে কন্ট্রোলটা থাকে হচ্ছে আরবিআইয়ের কাছে, যেটা এক্সটার্নাল যদি কোনো রকম কিছু প্রবলেম আসে, সেই অব্লিগেশনগুলোকে মিট আপ করবার জন্য রিজার্ভ করা হয়। তো একটা ডেটা, মানে লাস্ট ডেটা অনুসারে, ইন্ডিয়ান এক্সপ্রেসের ডেটা অনুসারে, এখন ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ আছে কিন্তু $605 বিলিয়ন, মানে আমাদের এখন টোটাল ডেট আছে হচ্ছে $563 বিলিয়ন অ্যাজ অন ডিসেম্বর 2020। মানে আমরা সমস্ত দেনা আমরা এখন চুকিয়ে দিতে পারি, মানে এতটা ফরেক্স রিজার্ভ আমাদের কাছে এখন রাখা আছে। তো কিন্তু 1991 সালে কিন্তু ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ ছিল, আমাদের অবস্থা মানে এমন শোচনীয় ছিল যে আমরা ব্যাংক্রাফট হওয়ার মতন পরিস্থিতিতে আমরা চলে এসেছিলাম, আমাদের অনেক কম ছিল। তো সেই জায়গা থেকে 1991 থেকে আজকে 30 বছর পরে ইন্ডিয়া অনেকটা ইমপ্রুভ করেছে। আর সেই জন্যই আমাদের এখানে এফআইআই বলুন বা ডিআইআই বলুন, এদের ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটা বেড়েছে। তবে এই ফরেক্স রিজার্ভ যদি ঠিকঠাক থাকে না, তাহলে কিন্তু আমাদের স্টক মার্কেটের জন্য ভালো। কেন বলুন তো? কারণ তাহলে ডলার ভার্সেস আইএনআর যেটা ফ্লাকচুয়েশন, সেই ফ্লাকচুয়েটটা অত করে না, একটা স্টেডি ফ্লাকচুয়েশন হয়। আর এটা সম্ভব হয় হচ্ছে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের জন্য। এবার ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে যে আমাদের দেশ তো কিছু বানায়, আবার কিছু কিছু জিনিস বানায় না, যেগুলো বাইরে থেকে নিয়ে আসে। তো যেগুলো আমাদের দেশে মেক ইন ইন্ডিয়াতে যেগুলো হয়, সেগুলো তো আমরা এক্সপোর্ট করি, আর বাইরে থেকে আমরা কি করি? বাইরে থেকে আমরা ইম্পোর্ট করি। তো যদি এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বেশি হয়, মানে আমরা বেশি পরিমাণে জিনিস এক্সপোর্ট করলাম, মানে বেচলাম বেশি, সোজা কথা, আর কিনলাম কম, তার মানে আমাদের কাছে কিন্তু সারপ্লাস বিওপি আছে, হুইচ ইজ এ গুড। আর যদি এর উল্টো হয়, মানে আমাদেরকে ইম্পোর্ট বেশি করতে হচ্ছে, কিন্তু আমরা এক্সপোর্ট সেই তুলনায় করতে পারছি না, আমরা সেই তুলনায় কম এক্সপোর্ট করছি, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো ডেফিসিট বিওপি। এবার আপনার কি মনে হয়, আমাদের ইন্ডিয়াতে আমরা কোন পজিশনে আছি, ডেফিসিট নাকি সারপ্লাস?
আমরা ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ডেফিসিট বিওপিতে আছি, কারণ আমরা আমরা ইম্পোর্ট বেশি করি, আর তার পেছনে একমাত্র রিজন হচ্ছে ক্রুড অয়েল। কারণ এবং আপনারা জানেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের ওপরে বেশি আমাদেরকে নিয়ে যাচ্ছে। মানে টেসলা রিসেন্টলি এসছে ইন্ডিয়াতে, মেক ইন ইন্ডিয়া কনসেপ্টে তারা গাড়ি তৈরি শুরু করছে, ঠিক আছে। মানে তারপরে দেখবেন এখন ইলেকট্রিক স্কুটারে অনেক সাবসিডি দিচ্ছে, কারণ ইলেকট্রিক ভেহিকেলের দিকে কিন্তু ইন্ডিয়া মুভ করানোর চেষ্টা করছে হচ্ছে আমাদের জনসাধারণকে। যদি এটা সাকসেসফুল একবার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্রুড অয়েলটাকে অনেক কম পরিমাণে ইম্পোর্ট করতে হবে, আর কম পরিমাণ ইম্পোর্ট করা মানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তখন আমাদের আর ডেফিসিট বিওপি থাকবে না, আমাদের কিন্তু সারপ্লাস বিওপি হয়ে যাবে। আর সেকেন্ড যেটা আমরা সব থেকে বেশি ইম্পোর্ট করি সেটা হচ্ছে গোল্ড। আপনারা সবাই জানেন, কারণ ইন্ডিয়ান উইমেন লাভ টু ওয়্যার গোল্ড জুয়েলারি। তো সেই জন্য গভর্নমেন্ট এটাকে কম করবার জন্য কি করছে, সভারেন গোল্ড বন্ড আপনারা জানেন, বা যেটা ডিজিটাল গোল্ড, এই সমস্ত জিনিসের দিকে পাবলিককে একটু এনকারেজ করছে, সো দ্যাট যাতে ওইগুলোকে আমরা ইউটিলাইজ করি আর গোল্ড পারচেস আমরা একটুখানি কম করি। সো নেক্সট যেটা কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের আলোচনা দেখা উচিত সেটা হচ্ছে মনসুন স্ট্যাটাস। কারণ যদি দেখুন অ্যাভারেজ বা অ্যাবাভ অ্যাভারেজ যদি মনসুন হয় তাহলে কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো। আমাদের দেশের 58% বেশি লোক কিন্তু এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, কারণ মেজরিটি টাকাটা আমাদের আসে কিন্তু এগ্রিকালচার থেকে। সো মনসুনটাও আমাদেরকে দেখে নিতে হবে। সো মোটামুটি এই 4-5টা প্যারামিটার যদি আপনি দেখে নেবেন তাহলে আপনি ইকোনমি অ্যানালিসিস আপনি করে নিতে পারবেন। একটা আপনি রাফ কাট আইডিয়া পেয়ে যাবেন যে মানে এখন কি চলছে আমার লং টার্মের জন্য। যদিও আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে থাকছি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, তো লং টার্মের ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট এখন করা উচিত কি উচিত না, সে একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যাবেন। সো আপনার নেক্সট কোশ্চেন হতে পারে যে ডেটাটা আমি কোথা থেকে পাবো, মানে এই যে এই জিডিপি কত হচ্ছে, মনসুন স্ট্যাটাস কি, বা ধরে নিন ইনফ্লেশন কি আছে, এই সমস্ত ডেটাগুলো আমরা দেখবো কোথা থেকে। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে, আর কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখে নিই যে কোথা থেকে আপনারা এই সমস্ত ডেটাগুলো পেতে পারেন। সো ফ্রেন্ডস, এসে গেছি আমরা আমাদের স্ক্রিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন বা IBEF এর সাইটে আমরা এসেছি। এই সাইট থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু ডেটা পেয়ে যাবেন। মানে এখানে ইন্ডিয়ান ইকোনমিতে যাবেন, ইন্ডিয়ান ইকোনমিতে গিয়ে ইন্ডিয়ান ইকোনমি ওভারভিউতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানটাতে মার্কেট সাইজ, জিডিপি সাইজ, ঠিক আছে, ইনফ্লেশন কত আছে, আপনাদেরকে এটা পড়তে হবে, ঠিক আছে, ইন ডিটেলে একটু পড়াশোনা তো করতেই হবে। তো পড়ে আপনারা সমস্ত কিছু এই সাইট থেকে আপনারা জানতে পারবেন। আর কোনো সাইটে যাওয়ার দরকার নেই। এখান থেকে আমি যা যা কিছু আজকে প্রেজেন্টেশনে বলেছি সমস্ত কিছু ডেটাই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই দেখুন এখানে যে কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সমস্ত কিছু আপনি এইখানে এই ট্যাবের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই সাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনারা ক্লিক করে এই সাইটে গিয়ে ইকোনমি সম্বন্ধে আপনারা অ্যানালিসিস করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটিতে আপনারা কিছু ইনফরমেশন পেয়েছেন এবং আপনাদের লাইফে কিছু ভ্যালু অ্যাডিশন করেছে। যদি হ্যাঁ হয় তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, তাহলে আমরা মোটিভেট হই এবং এরকম টাইপের ভিডিও আরও বানাতে আমাদের ইচ্ছা করে। আর নিশ্চয়ই কোনো কমেন্ট করবেন আপনারা, যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো কিছু আপনারা সাজেশন দিতে চান যে চ্যানেলকে কীভাবে চালাতে হবে, বা অন্য কোনো টপিকের ওপরে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, আমরা স্বাগত জানাই তাকে। আর শেয়ার করবেন এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, যাদের এটা প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম লার্নিং ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো খুব শীঘ্রই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। গুড নাইট, গুড বাই, গুড মর্নিং আপনি যখনই এই ভিডিওটাকে দেখছেন।